Assalamualaikum, hello listener. Welcome to my channel, JPC Learning Academy. I'm Mr. Asabul a language translator. I have submitted a lot of uh, tutorial on English grammar and spoken English. So you are requested to watch my video and to stay with my channel. Today I would like to deliver my speech on topics causative verb. At first we have to know what is causative verb. Causative verb বলতে আমরা কি বুঝি? পজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রতিটি ক্রিয়া যখন কোনো কর্তা নিজে কোনো কাজ করে না অন্য কাউকে দ্বারা কাজটি করায় তখন সেখানে সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলে আখ্যায়িত করে থাকি। যেমন আমি কাজটি করি যদি বলা হয় আই ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে হি ডাজ দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলা হয় এখানে যদি বলা হয় যে আমি তাকে দ্বারা কাজটি করাই, এখানে আমি নিজে কাজ করি না অন্য কাউকে দ্বারা কাজটি করাই। আমি আমার দারোয়ানকে দ্বারা বাসার গেট খোলাই, আমি বাসার গেট নিজে করি না দারোয়ানকে দ্বারা খোলানো হয় বা বন্ধ করা হয়। তখন এখানে আমাদের এই পজিটিভ ভার্বের ব্যবহার আসবে। বাংলা মিনিংটা আশা করি বুঝতে পেরেছেন। এখন পজিটিভ ভার্বের বহুল ব্যবহার হয়ে থাকে মেক, হ্যাভ, গেট এবং লেট। এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এগুলোর ব্যবহার এখন আমরা দেখার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, সহজে বুঝতে পারবেন। যেমন এখানে শুরুতেই আমরা মেকের ব্যবহার দ্বারা শুরু করি। আমি তাকে দিয়ে কাজটি করাই। এখানে আমি নিজে কাজটি করি না, মূলত সে এই যে তিনি বা তাকে দিয়ে কাজটি করে, অর্থাৎ সে কাজটি করে আমাকে দেয়। যখন কোনো বাক্যে করাই, এরপর হচ্ছে করায় বা করান, এরূপ যখন বাংলার ক্রিয়ার শেষে থাকবে তখন সেক্ষেত্রে আমাদের বাক্যটি মেক দ্বারা তৈরি করতে হবে। স্ট্রাকচার হিসেবে আসবে, দেখুন এখানে যেটা বলা হয়েছে আমি তাকে দ্বারা কাজটি করাই। যদি বলা হয় আমি কাজটি করি তাহলে আই ডু দ্য ওয়ার্ক। এখানে যেহেতু আমি নিজে কাজ করিনি, আমি তাকে দ্বারা কাজটি করিয়েছি বা তাকে দ্বারা কাজটি করাই, তাহলে এখানে আই, তখন মেক দ্বারা বাক্যটি পূর্ণ করতে হবে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট এসেছে, সাবজেক্টের পরে মেক আসবে, এরপরে হচ্ছে অবজেক্ট। এটা মূলত লিভিং অবজেক্ট। লিভিং অবজেক্ট এই কারণে বলা হয়েছে যে এটি একটি ব্যক্তি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারটা এখানে শুরুতে বলেছি সাবজেক্ট আসবে, এরপরে মেক আসবে, এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট আসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে দ্য এক্সটেনশন অথবা রিমেনিং পার্ট বলতে পারি। এরপর হচ্ছে এখানে লিখে দেই সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট। এটাকে আমরা লিভিং অবজেক্ট হিসেবে বলতে পারি। লিভিং অবজেক্ট, এখানে কোনো ব্যক্তি দ্বারা কাজটি করানো হয়েছে, সে একজন ব্যক্তি, ব্যক্তি সত্তা, এই কারণে এখানে লিভিং অবজেক্ট হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়। প্লাস ভার্বের ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা এটা এই ফর্মুলা অনুযায়ী যদি পরেরগুলো সাজাই, দেখুন এখানে সাবজেক্ট আমি এসেছে, এরপর হচ্ছে মেক, এখানে তাকে দ্বারা, এর জন্য হিম ডু দ্য ওয়ার্ক। এরপরে আসবে আর দ্বিতীয়টি, দেখুন যে সে আমাকে দিয়ে মিথ্যে বলায়,
যেহেতু সে, এখানে হি, এখানে মেক আসবে, এখানে যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন, এই জন্য এখানে মেকের পরিবর্তে একটু এস আসবে। হি মেক্স মি টেল এ লাই, টেল এ, হি মেক্স মি টেল এ লাই, সে আমাকে দিয়ে মিথ্যে বলায়। আবার যদি বলা হয় আমি তাকে দিয়ে সত্য বলাই, তাহলে আই মেক হিম টেল দ্য ট্রুথ। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট মেক, এরপর হচ্ছে অবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন বা রিমেনিং পার্ট। শেষটা দেখুন আছে আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই, ম্যাচটা বাদ করেছে। দেখুন আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই, এখানে আমি নিজে খেলা করি না, আমি তাকে অর্থাৎ যে কোনো একটা ব্যক্তি তাকে দ্বারা আমি প্রতিটা ম্যাচে খেলা করাই, অর্থাৎ প্রতিটা ম্যাচে তাকে দ্বারা খেলানো হয়। এখানে যেহেতু খেলা করাই করাই আছে, এখানে করাই, অতএব বলেছিলাম এই বাক্যটি মেঘ দ্বারা শুরু, মেঘ দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে এখানে আসুন, আই মেক হিম, যেহেতু খেলা করা প্লে, সাবজেক্ট অনুযায়ী আই মেক হিম প্লে এভরি ম্যাচ। আশা করছি মেকের ব্যবহার সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি কর্তা নিজে কোনো কাজ করে না, অন্যকে দ্বারা কাজটি করায়, করান এবং করায়, এরূপ যখন ভাবার্থ প্রকাশ করবে তখন সেখানে আমাদের বাক্যটি মেক দ্বারা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার আসবে সাবজেক্ট মেক, অবজেক্ট, এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা রিমেনিং পার্ট। আশা করছি মেকের ব্যাপার সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ এবং গেটের ব্যবহার দেখব। যখন বাংলা অর্থ এরকম দাঁড়াবে যে আমি কোনো কাজ কাউকে দ্বারা করিয়ে নেই, আপনি কোনো কাজ কাউকে দ্বারা করিয়ে নেন, তারা কোনো কাজ অন্য কাউকে দ্বারা করিয়ে নেয়, এরূপ যখন ভাবার্থ প্রকাশ করবে তখন সেখানে আমাদের হ্যাভ বা গেট দ্বারা বাক্যটি পূর্ণ করতে হবে। আবারও বলছি, করিয়ে নেই, আমি করিয়ে নেই, আপনি করিয়ে নেন, সে করিয়ে নেয়, তারা করিয়ে নেয়, বাংলা ক্রিয়ার অর্থ যখন এরূপ দাঁড়াবে তখন সেখানে হচ্ছে আমাদের বাক্যটি হ্যাভ বা গেট দ্বারা হ্যাভ বা গেট এই পজিটিভ ভার্বে ব্যবহার হবে। যেমন আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিই, তখন স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট হ্যাভ অথবা গেট, অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস রিমেনিং পার্ট। এখন যদি এটা আমি সাজাই তাহলে দাঁড়ায় আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নেই। এখানে হ্যাভ এবং গেট প্রেজেন্ট ফর্মে ব্যবহার হবে, যদি পাস্ট ফর্ম হয় তাহলে হ্যাভের পরিবর্তে হ্যাড ব্যবহৃত হবে, আর গেটের পরিবর্তে গট ব্যবহার হবে, আর বাকি অংশ ঠিক থাকবে। আবার বলছি, যদি হ্যাভ এবং গেট এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, আর যখন এটা পাস্ট টেন্স বা অতীত কোনো বাক্যে অতীতের কোনো বাক্য হয়, যেমন আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, আমি শিক্ষকের দ্বারা অঙ্কটি করিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি মুসিকের দ্বারা কোনো কাজ বা জুতা পালিশ করিয়ে নিলাম, তখন সেখানে যেহেতু এটা পাস্ট টেন্স হয়ে গেছে এখানে আমাদের হ্যাভের পরিবর্তে হ্যাডের ব্যবহার হবে, আর গটের পরিবর্তে গেটের পরিবর্তে গট ব্যবহৃত হবে। স্ট্রাকচারটি সাজালে এটা বুঝতে সহজ হবে। যেমন আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নেই, তাহলে
আই এখানে আই হ্যাভ দ্য ওয়ার্ক done by security. I have the work done by security. এখানে যেহেতু তাই দেখি মুছে দেই, কালি কম এসেছে, কালিটা একটু দিয়ে দিই। I have the work done by security, অর্থাৎ আমি কাজটি নিজে করিনি, আমি দারোয়ানকে দিয়ে করিয়ে নিই। নিজে করি না, দারোয়ানকে দিয়ে করাই। আমি মুসিকে দিয়ে জুতা পালিশ করিয়ে নেই। তাহলে একইভাবে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হ্যাভ বা গেট আসবে, অবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখুন এখানে সাবজেক্ট হ্যাভ বা গেট যে কোনো একটা দিলেই হবে। এখানে যদি আই গেট দেওয়া হয় তাও বাক্যটি সঠিক। আই গেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিকিউরিটি। এরপর হচ্ছে এখানে আই হ্যাভ দিলে হবে, গেট দিলে হবে, দুইটাই রাইট। এটা আই হ্যাভ দিলে হবে, গেট দিলে হবে। এরপরে যদি বলা হয় আমি মুসিকে দিয়ে জুতা পলিশ করিয়ে নেই, তাহলে আই হ্যাভ দ্য শুজ এখানে যেহেতু জুতা পলিশ করা পলিশ, তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে এখানে পলিশ আসবে, POLISHED, পলিশ বাই দ্য কোবলার, মুসি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে স্ট্রাকচার দেখানো হয়েছে সাবজেক্ট হ্যাভ বা গেট আসবে, এখানে হ্যাভ দিলে হবে, এখানে যদি দেই আই গেট, বাকি অংশ ঠিক থাকবে, বাকি অংশ একই থাকবে। I have the shoes polished by the cobbler অথবা I get the shoes polished by the cobbler। আর এখানে I have the work done by security অথবা I get the work done by security। আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নেই। এখানে আমি মুসিকে দিয়ে জুতা পলিশ করিয়ে নেই। এখানে প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়েছে, এর জন্য হ্যাভ বা গেট ব্যবহৃত হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন যদি এটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করি, যদি বলা হয় আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এখানে যদি দেওয়া হয় আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এখানে তাহলে বিষয়টা অতীত হয়ে গেল। আমি কাজটি করা শেষ, অর্থাৎ বিগত অতীত। আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এখানে হ্যাভের পাস্ট ফর্ম হবে হ্যাড আর গেটের পাস্ট ফর্ম হবে গট, এতটুকু পার্থক্য, বাকি সব ঠিক থাকবে। এখানে হ্যাভের জায়গায় এখানে আই, এখানে হ্যাড, I had the work done by security অথবা I got, যে কোনো একটা। এখানে anyone will do, I had the work done by security অথবা I got the work done by security। তাহলে আমি দারোয়ানকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে যদি বলা হয় আমি মুসিকে দিয়ে জুতা পালিশ করিয়ে নিলাম, আমি মুসিকে দিয়ে জুতা পালিশ করিয়ে নিলাম, তাহলে এখানে হ্যাভের পরিবর্তে
হ্যাভের পরিবর্তে এখানে হ্যাড হয়ে যাবে। I had the shoes polished by the cobbler, অথবা I got, বাকিটুকু ঠিক থাকবে, I got the shoes polished by the cobbler। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে সাবজেক্ট যদি পাস্ট হয় তাহলে এখানে সাবজেক্ট আসবে, সাথে হচ্ছে হ্যাভ বা হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, আর গেট এর পাস্ট ফর্ম হচ্ছে গট। তাহলে হ্যাড বা গট আসবে, এর সাথে আসবে হচ্ছে ওই অবজেক্ট, এরপরে হচ্ছে মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এর হচ্ছে রিমেনিং পার্ট। তো এই অনুযায়ী সাজালে বাক্যটি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পজিটিভ ভার্ব রিলেটিভ ব্যবহার সম্পর্কে জানব। যখন কাউকে কোনো কিছু বা কোনো কাজ করার অনুমতি দেওয়া হয় বা কোনো কিছু করতে অনুমতি দেওয়া হয়, তখন সেখানে পজিটিভ ভার্ব রিলেটিভ ব্যবহার হয়ে থাকে। যদি বলা হয় যে তাকে যেতে দাও, লেট হিম পাস, তাকে যেতে দাও, তাদেরকে যেতে দাও, লেট দেম পাস বা লেট দেম গো। এরপরে যদি বলা হয় আমাকে কাজ করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। এরপরে এরকম অসংখ্য বাক্য বলা যাবে। এরপরে যদি বলা হয় যে শিক্ষক ছাত্রদের ক্লাসে প্রবেশের অনুমতি দেয়, তাহলে টিচার লেট দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম। যখন যেখানে দেখানো হয়েছে তাদেরকে যদি দাও, লেট দেম, এটা পাস দিলেও হবে অথবা গো দিলেও হবে। আমাকে কাজ করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক, এরপরে লেট দেম পাস। বা যদি বলা হয় যে তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাকে দিতে দাও, লেট হিম পাস বা লেট হিম গো। এরপরে এখানে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, শিক্ষক ছাত্রদের ক্লাসে প্রবেশের অনুমতি দেয়, তাহলে অনুমতি দেয় হচ্ছে শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে প্রবেশের, তাহলে অনুমতি দেয় শিক্ষক টিচার। এখানে লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্য স্টুডেন্টস, যেহেতু ছাত্রদেরকে বহুবচন, স্টুডেন্টস হয়েছে এন্টার দ্য ক্লাসরুম। আশা করছি রিলেটিভ ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ কাউকে অনুমতি প্রদানের ক্ষেত্রে লেট ব্যবহার হয়ে থাকে। এখন আমরা পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার দেখব। এখানে স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট প্লাস হেল্প, এরপরে হবে অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস রিমেনিং পার্ট। উদাহরণের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে, যেমন যদি বলা হয় সে আমাকে কাজে সাহায্য করে, হি হেল্প মি ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজে সাহায্য করি, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজে সাহায্য করে। সে আমাকে কাজে সাহায্য করে, হি হেল্প, এখানে যেহেতু সে এখানে থার্ড পারসন, এই কারণে এখানে একটা এস আসবে, হি হেল্পস মি
স্ট্রাকচার অনুযায়ী সাজালে সে, হি, এখানে সাহায্য করা হেল্প, থার্ড পারসন এই কারণে এস হয়েছে, হি হেল্পস মি। ভার্ব, এরপর আসবে ভার্ব, মূল ভার্ব, এখানে হচ্ছে কাজ করা, কাজে সাহায্য, অর্থাৎ হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য জবস বা ডু দ্য ওয়ার্ক বা ডু দ্য অ্যাক্টিভিটিস, ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় যে আমি তাকে কাজে সাহায্য করি, তাহলে আই হেল্প হিম টু দ্য ওয়ার্ক। এভাবে আমি আমার সহকর্মীকে কাজে সহযোগিতা করি, তাহলে আই হেল্প মাই কলিগ ডু দ্য জব। আমি আমার বন্ধুকে সমস্যা থেকে উত্তরণে সহযোগিতা করি, আই হেল্পস মাই ফ্রেন্ড টু ফাইন্ড আউট দ্য সলিউশন। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে বাসায় রেগুলারলি ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি if you want to learn English. Your advice, your requested to practice more and more. No more today. I hope see you again, see you later. So take care of your health. Thanks a lot. You are advised to watch my channel. Thanks a lot. Assalamu alaikum.